অমলাংশু চট্টরাজকে আপনারা চেনেন না, চিনবার কথাও নয়। তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক। এখানে ওখানে তার গুটি কয় পদ্য ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে, কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি। আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ, এমন কথাও কেউ বলবে না। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কখনো তিনি ভিতর বাড়ির বাসিন্দা, আর কখনো তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান। কখনো তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন, নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না। কখনো তিনি সাতবাসি কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়ে দিব্যি চালিয়ে নেন। কখনো তিনি পারং ধোলাই ধুতির উপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আতর ছুঁয়ে হাতে একটা সিল্কের ফিতে বাঁধা প্যাকেট ঝুলিয়ে নেমন্তন্ন রাখতে যান। ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকেন, আর কখনো তিনি থাকেন না। আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না, অর্থাৎ তিনি ভালোই ছিলেন। ভোরবেলা ঘুম থেকে উঠেছিলেন, আর বেলা একটু বাড়বার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না। কিন্তু 250 গ্রাম মাছের ওজনে কোনো কারচুপি হচ্ছে কি না সেটা বুঝবার জন্যে অমলাংশু যখন কাঁটার দিকে খুব খর নজরে তাকিয়েছিলেন, ঠিক তখনই তার পাশে দাঁড়ানো দুই ভদ্রলোকের বাক্যালাপ তার কানের মধ্যে ঢুকে পড়ে। একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা কমেই বেড়ে যাবে। শুনে দ্বিতীয় ভদ্রলোক একটুও না হেসে একটু গম্ভীর গলায় মন্তব্য করলেন, এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই। অমলাংশু চমকে যান, কেননা কথাটা তার কানে যেতেই 25 বছর আগের একটা দৃশ্য হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে। তিনি দেখতে পান যে তার বৃদ্ধ প্রতিবেশী বিজনচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে বইয়ের 4 গাছা সোনার চুড়ি বন্ধক রেখে কলকাতার এই হতচ্ছাড়া উপকণ্ঠে যে 2.5 কামরার বাড়ি তুলেছেন, এবং বাড়ি তুলবার পরের বছরই মত্তলোক থেকে সরে পড়েছেন। সেই অর্ধসমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে, আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি। পাগলির চুল জট পাকানো, সেই জটার মধ্যে কাটা, তার ঊর্ধ্বাঙ্গে কোনো আবরণ নেই। তার ফুলে ওঠা স্তন থেকে দুধের ফোঁটা গড়াচ্ছে, তার নিম্নাঙ্গে উলিঝুলি কাপড় ভাসছে রক্তে, আর তার কঠোরগত 2 চক্ষু থেকে ঠিকরে পড়ছে আগুন। পৃথিবীতে কোনো ভাষা যখন তৈরি হয়নি, সেই প্রাগ ঐতিহাসিক যুগের এক গুহা মানবীর মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে এবং বুকের ভিতর থেকে মুখের মধ্যে উঠে আসা জান্তব, ক্রুদ্ধ ও দুর্বোধ একটা চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে, আর বারবার উঠে আসছে বিজনবাবুর বারান্দায়। বছর 3 আগেই তিনি গত হয়েছেন। সেই বিজনচন্দ্রের বারান্দায় ছেঁড়া এক ফালি চটের মধ্যে যে রক্তমাখা মাংসপিণ্ডের উপরে ঠিক ঠিক করছে মাছি। আদিম কোনো অন্ধকার রাতে কুয়ায় এই উন্মাদিনীর পেটের মধ্যে কোনো পাহারাদার কিংবা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল, এইটা বুঝে নিয়ে দারুণভাবে মজা পেয়েছে এ পাড়ার সেই মানুষেরা, যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই। আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে।
পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না। কে জানে কেন ঈশ্বর এই হতকুচ্ছির শহরের উপর সেদিন ঠিক সেই রকমের একটি টলটলে নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন। আশ্বিনের সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাকানির কোনো চিহ্ন ছিল না। আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুভ্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভালমের শান্ত সমুদ্রের মধ্যে ধপধপে সাদা পাল তুলে দিয়ে এক ঝাঁক প্রমোদ তরণী খুবই আলসা ভরে ভাসছে। বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ। অমলাংশু বুঝতে পারছিলেন যে এই সব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ মনে পড়ে যায় ছেলেবেলায় দেখা ছোটনাগপুর ও সাঁওতাল পরগনার শাল, জঙ্গল, পাহাড়, নদী আর ঝর্ণাধারার কথা। অথচ এই সময়ই আশ্বিনের ঝকঝকে নীল আকাশের তলায় এক গঙ্গা অবোধ উন্মাদিনী ও তার সদ্যজাত রক্তমাখা মাংসপিণ্ডটিকে নিয়ে সুস্থ মস্তিষ্কের শহুরে বাবুরা দুর্দান্ত এক মজার খেলায় মেতে উঠেছে। অমলাংশুর আরও মনে পড়ে গেল যে জনতা যখন হাসতে হাসতে ওর গায়ে গড়িয়ে পড়ছে, বিজনবাবুর বাড়ির ভিতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছে তাদের কাজের মেয়ে পারুলবালা। বারান্দায় যে রক্তপিণ্ডটি মাঝে মাঝে নড়ে উঠছিল, একটা ন্যাংড়ায় জড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে এক দলা থুতু ছুঁড়ে দিয়ে সে চেঁচিয়ে বলে উঠল, নিস্তার নেই গো বাবু মশাইরা, এই তোমাদের বাঘসিংহিতে ভরা জঙ্গলের মধ্যে পাগলদের যে নিস্তার নেই। 250 গ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে অমলাংশু সে কথা দ্বিতীয়বার শুনলেন। আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল 25 বছর আগেকার সেই শরৎ সকালের দৃশ্য। কিন্তু পার্ট টাইমের কবিরা কী বা করতে পারে? তারা শুধুই লজ্জা পেতে পারে, আত্মধিক্কারে দিনে দিনে আরও কুঁকড়ে যেতে পারে। তাছাড়া আর কিছুই তারা পারে না। আর তাই 25 বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশু, আজও মাথা নিচু করে ঠিক সেইভাবেই তার বাড়ির পথে আবার পা বাড়িয়ে দেন।